সত্যি কথা বলতে ওই ইচ্ছা আমার কোনো সময় নাই যে এক্সট্রা টেস্ট খেলতে হবে। হ্যাঁ, এটা একটা আমার কাছে মনে হয় যে মুশফিক ভাই খেলছে, এটা আমাদের বাংলাদেশের জন্য বিরাট একটা অ্যাচিভমেন্ট। অন্যান্য দেশে যেমন টেস্ট ক্রিকেট বলে মানুষ দাঁড়ায় যায়, আমাদের দেশে টেস্ট ক্রিকেট বলে মানুষ দূর দূর করে দাঁড়ায় যায়। মোহন ভাই, ওয়েলকাম টু ক্রিক ফ্রেন্সি। ওয়ানডে টিমের প্র্যাকটিস চলতেছে বা টি-20 টিমের প্র্যাকটিস চলতেছে, দেখা যায় তাদের আড়ালে আপনাদের টেস্ট টিমেরও একটা প্রিপারেশন চলছে। প্রিপারেশনটা কেমন যাচ্ছে, যেহেতু সামনে দুইটা বড় সিরিজ আছে, পাকিস্তান এবং অস্ট্রেলিয়াটাকে বেশি হাইলাইট করব কারণ অনেক বড় একটা সিরিজ। ওভারঅল প্রিপারেশনটা কেমন যাচ্ছে? অবশ্যই আপনি যেটা বললেন সাদা বলের প্র্যাকটিস চলতেছে, লাল বলের আড়াল হচ্ছে না। আপনার সামনে সাদা বলে যেহেতু আপনার নিউজিল্যান্ডের সাথে ওডিআই সিরিজ আছে, এই কারণে হয়তো ওদেরটা হয়তো বেশি হাইলাইট হচ্ছে। আর আমাদের লাল বলের খেলাটা এখন একটু টাইম আছে, পাকিস্তান সিরিজ তারপরে অস্ট্রেলিয়া সিরিজ। তো ওভারঅল চিন্তা করলে পাকিস্তান সিরিজের জন্য প্রিপারেশন মোটামুটি ভালো প্রিপারেশন হয়েছে। তার আগে আমাদের 4 ডে দুইটা হয়তো একটা অথবা দুইটা 4 ডে ম্যাচ হবে। তো বলেছেন আমার কাছে মনে হয় যে পাকিস্তান সিরিজের আগে সুন্দর একটা প্রিপারেশন হবে। তার আগে তো আমাদের কিছুদিন আগে আপনারা দেখছেন ফিটনেস ওয়াইজ ভালো প্রিপারেশন হয়েছিল, ফিটনেস, ফিল্ডিং, বোলিং সবই ঠিকমতো হয়েছিল। তো সব কিছু মিলে প্রিপারেশনটা ভালো হয়েছে। সবারই পার্সোনাল একটা গোল থাকে। আমরা রিসেন্টলি দেখলাম যে মুশফিকুর রহিম 100 টেস্ট খেললেন, আপনি সেখানে ছিলেন। ইউ আর ভেরি ক্লোজ টু দ্যাট, 70+80-র কাছাকাছি বা 80 অর টেস্ট ম্যাচ, 75। আপনার কি এখন সেই ইচ্ছাটা জাগছে যে বাংলাদেশের হয়ে 100 টেস্ট খেলার স্বপ্নটা দেখার? সত্যি কথা বলতে ওই ইচ্ছা আমার কোনো সময় নাই যে এক্সট্রা টেস্ট খেলতে হবে। দেখেন, যখন ক্রিকেট স্টার্ট করি, মানে বাংলাদেশ টিমে যখন ডেবু হয়, আপনারা তো ছিলেন কিনা জানেন, তখন আমার কোনো ওরকম সবার যেমন একটা ইচ্ছা থাকে যে বাংলাদেশ টিমে খেলবে, একটা এক্সাইটমেন্ট কাজ করে, ওরকম কোনো সময় ওইরকম এক্সট্রা এক্সাইটমেন্ট কাজ করতো না, হয়নি ওই সময়টা। তো আমি কোনো সময় ওই সময়টাই আশা করিনি যে আমি বাংলাদেশের এতগুলো অ্যাটলিস্ট এখন তো 75-74 টেস্ট ম্যাচ হয়ে যায়, এতগুলো খেলতে পারবো কেন, আমি জীবনে কল্পনা করে দেখিও নাই। তো ধীরে ধীরে 12-13 বছর ধরে আল্লাহর মতে 75 টেস্ট ম্যাচ খেলা হয়ে গেছে অলমোস্ট আল্লাহর মতে। তো পরবর্তীতে আপনি যেটা বললেন যে 100 টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা আছে কিনা, আমি জানি না, মানে ফিউচার নিয়ে বলাটা ডিফিকাল্ট, যে কালকে কি বাঁচবো কি মরবো এটা আমি জানি না। কিন্তু আমি চেষ্টা করবো যতদিন আগে 4-5 বছর 6 যতদিন খেলি ভালো মতো টিমের জন্য, টিমটা উইন করার জন্য যেসব জায়গায় কন্ট্রিবিউট করা দরকার ওইগুলো। দেন আমি ওইভাবে চিন্তা করলে হয়তো একটু জিনিসটা অন্য আমার ক্ষেত্রে ওইভাবে কাজ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যখন মুশফিক ভাই 100 টেস্ট খেলছিলেন, সে সময় আপনাদের মধ্যে কি চলছিল? যে বাংলাদেশে তো এইরকম একটা দৃশ্য প্রায় বিরল, যে বাংলাদেশে কোনো ক্রিকেটার 100 টেস্ট খেলবে। সে সময় আপনাদের মধ্যে কি চলছিল, স্পেশালি আপনার মধ্যে? না, আমার মধ্যে ওইরকম আপনারা হয়তো যেভাবে চিন্তা করছেন যে আমারও ওইরকম 100 টেস্ট খেলতে হবে, ওইরকম আমার কাছে কোনো সময় কাজ করে নাই। আমি চিন্তা করেছি আমি খেলতে থাকবো, হইলে হবে, না হলে নাই। কারণ দেখেন আজকে এই বছর হয়তো 12টা টেস্ট ম্যাচে, আবার সামনে বছরে 5টা টেস্ট ম্যাচ থাকবে, কবে খেলতে পারবো না করবো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, এটা একটা আমার কাছে মনে হয় যে মুশফিক ভাই খেলছে, এটা আমাদের বাংলাদেশের জন্য বিরাট একটা অ্যাচিভমেন্ট। কারণ ওনাকে দেখে যে ইয়াং জেনারেশন যারা আছে, যেমন যারা 15, 17, 13 যারা খেলছেন, 19 যারা খেলছেন, তারা আপনার ওই স্বপ্নটা দেখবে যে মুশফিককে যেহেতু 100 টেস্ট ম্যাচ খেলেছে, তার মধ্যে আমি আল্লাহর মধ্যে কাছাকাছি আছি। তো অনেকে ওই স্বপ্নটা দেখবে। ইভেন আমার ড্রেসিং রুমে যারা এখন 30-40 টেস্ট ম্যাচ খেলেছে, তাদের ভিতরে ওই জিনিসটা আমি দেখেছি যে তাদের ওই ইচ্ছা আছে। তো আমার কাছে মনে হয় এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। ওই যে এটা বললাম যে আস্তে আস্তে এই লেগেসিটা আস্তে তৈরি হবে, যেটা আমাদের দেশে আগে ছিল না, অন্যান্য দেশে ছিল। তাদের জিনিসটা আস্তে আস্তে বিল্ড আপ হবে যে উনি খেলার পরে তো আরেকজন খেলবে, এভাবে যদি সবাই খেলে তখন জিনিসটা একটু ভালো লেগেসি তৈরি হবে। তো আমাদের টেস্ট ক্রিকেটটা হয়তো আস্তে আস্তে এগিয়ে যাবে। আমি নাজমুল হোসেন শান্তর ইন্টারভিউ করেছিলাম, উনি তখন বলছিলেন যে আমি অ্যাজ আ ক্যাপ্টেন, মানে আমি যখন দেখছি যে আমার কোনো ক্রিকেটার 100 টেস্ট খেলছে, মানে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমি দেখছিলাম যে সবাই একটু ইমোশনাল ফিল করছে। মানে অ্যাজ আ ক্রিকেটার যখন বাংলাদেশের টেস্ট ক্রিকেট শুরু হয়, কেউ তো ভাবেনি যে তারা 100 টেস্ট খেলবে। সে সময় ক্রিকেটারদের মধ্যে কী চিন্তাভাবনা ছিল, এটা একটু জানতে চাচ্ছিলাম। যে সময় আপনি মুশফিককে যখন 100 হলো, বললাম না একটু আগে আপনার, যে সবার ভিতরে ওই উদ্গ্রীবটা কাজ করছিল, সবার ভিতরে এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমিও একদিন দেশের হয়ে 100টা টেস্ট ম্যাচ খেলবো। অনেকে আছে যারা মনে করেন টেস্ট ক্রিকেট একটু হয়তো খেলতে একটু আড়াল করতে চায়, তাদের ভিতরে ওই জিনিসটা গড়ে ওঠে, যেটা বললাম যে ওই একটা লেগেসি তৈরি হবে। সবার ভিতরে ওই খেলাটাই আগ্রহ তৈরি হবে। সবাই দেখছে যে আপনার ওই সম্মানটা, ওই প্রাপ্য সম্মানটা সবাই পাচ্ছে। আর মুশফিক ভাইয়ের যেভাবে আমাদের ক্রিকেট বোর্ড যেভাবে ওই সময়টা যেভাবে অনুষ্ঠান করে আয়োজন করে যেভাবে
হাইলাইট করেছে, আমার কাছে সবার ভিতরে ওই জিনিসটা গড়ে উঠছে। আপনি বলছিলেন যে একটু আড়াল থাকতে চায়, আমাদের দেশে টেস্ট ক্রিকেটাররা কি একটু আড়ালে থেকে যায় এই জিনিসটার, মানে এইটা আমি অনেকের কাছেই শুনেছি। আপনার থটসটা একটু জানতে চাচ্ছিলাম যে যখন প্র্যাকটিস চলে, শান্ত ভাই বলছিলেন যে দেখেন এখন হয়তো টেস্ট টিমে প্র্যাকটিস চলতেছে, পাশে ওয়ানডে টিমে প্র্যাকটিস চলতেছে, আপনাদের ক্যামেরা কিন্তু ওয়ানডে টিমের দিকে ফোকাস থাকবে বেশি। আপনি কি মনে করেন এটা কি সত্যি হয় এবং এই জিনিসটা কেন হয়? এটা মনে হয় অ্যান্সারটা আমার কাছে মনে হয় যে দেখেন আপনি যে জিনিসটা হয় যে শান্ত যেটা বলছে সেটা আমি তার সাথে একমত। এখানে কিন্তু অনেক কিছু বাণিজ্যিক অনেক কিছু ব্যবসা আছে, যেটা আমার কাছে মনে হয়, যেটা আপনারাও ভালো করে জানেন। আপনি অ্যান্সারটা আমার চেয়ে আপনি আরও ভালোই জানেন যে আড়ালে থাকতে এখন যে জিনিস আমি সবসময় আগেই বলতাম যে আমাদের দেশে টেস্ট ক্রিকেটের চেয়ে ওয়ানডে ক্রিকেট অ্যাচিভমেন্ট একটু বেশি, যেটার কারণে আর টেস্ট ক্রিকেটে অন্যান্য দেশগুলো আপনার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা বড় বড় টিম যেগুলো বলেন, ওদের দেশে টেস্ট ক্রিকেটও একটু অন্য পর্যায়ে মানুষ চিন্তা ভাবনা করে। টেস্ট ক্রিকেট মানে অন্যভাবে সম্মান, ওই জিনিস অন্য দেশে আছে। তো আমার দেশে ওই সম্মানটুকু নেই, সাথে সেই ফিনান্সিয়াল অবস্থাও থাকে না। আর ওইভাবে এইটার কারণে আমার কাছে মনে হয় যে কোনো একটা আপনি যে একটা রিল তৈরি করেন, যারা মনে করেন একটা রিল তৈরি করে, তার তো ওই যে রিল তৈরি করে তার বাণিজ্যিক ইয়ার্ডও আসে না, যেটা কারণ কি আমাদের এই দেশে আপনার ওই ভ্যালুটা নাই। মানুষ ওভাবে পছন্দ করে না টেস্ট ক্রিকেটার হলে। মানুষজন এমন, আপনি অন্যান্য দেশে যেমন টেস্ট ক্রিকেট বলে মানুষ দাঁড়ায় যায়, আমাদের দেশে টেস্ট ক্রিকেট বলে মানুষ দূর দূর করে দাঁড়ায় দেয়। তো জিনিসটা এরকম এই কারণে। তো আমার কাছে মনে হয় এইসব কারণে অনেক কিছু আছে। তো এখান থেকে বের হইতে পারবো আমরা যখন আমরা টেস্ট ক্রিকেটটা আর একটু এখন আল্লাহর মধ্যে যে জায়গায় আছে তার চেয়ে একটু উপরের পর্যায়ে নিয়ে যেতে পারি, আমাদের সব কিছু আর একটু ইমপ্রুভ হয়, টেস্ট ক্রিকেটে আর একটু বেটার অবস্থায় নিয়ে যেতে পারি, তাহলে হয়তো মানুষজন একটু চিন্তা ভাবনা করবে। তখন আপনাদের ওই যে আড়ালে যেটা থাকে ওখান থেকে আসতে বেরোবে। সেই সাথে আমার কাছে আপনাদেরও একটা বিরাট ভূমিকাও আছে এর ভিতরে। আপনারা যদি এটা হাইলাইট করেন অথবা ওইটা নিয়ে বেশি ফোকাস করেন তখন হবে। আমি একটু পেছনে যেতে চাই, নিউজিল্যান্ডের টেস্ট জয়টা, সেই টেস্ট জয়ের সময় আপনি টিমের সঙ্গে ছিলেন, আপনি টিমের ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিং ছিলেন। ওই টেস্টের মেমোরিজটা নিয়ে যদি একটু কিছু বলতেন, এবাদত হোসেনের সেই স্পেল, 6 উইকেট, আপনাদের ইনিংস সব মিলিয়ে ওই টেস্টের মেমোরিটা যদি একটু কিছু বলতেন। আই গেস দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট আউটসাইড অফ বাংলাদেশ, মানে টেস্ট টিমের জন্য। ওটা তো পাস্ট হয়ে গেছে, ওইভাবে ওরকম বলে। যদি মেমোরি বলেন যে দেখেন তার আগে আমরা এই বাংলাদেশে আপনার পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ খুব বাজেভাবে হেরেছিলাম। ওইখানে যখন গেলাম আমরা কোয়ারেন্টাইনে ছিলাম 14-15 দিন। সবাই মেন্টালি অনেক ডিজাস্টার ছিল, কারণ 14-15 দিন আপনার কোয়ারেন্টাইনে থাকা মানে অনেকটা অলমোস্ট খেলার বাইরে, ফিটনেস থেকে সব কিছু বাইরে। তারপরেও আমরা অনেক মেন্টালি যত পারি যেভাবে পারি সেভাবে বুস্ট আপ করার চেষ্টা করি। সবার ভিতরে একটা জিনিস ছিল যে সবাই অনেক মোটিভেটেড ছিল, কারণ অনেকে অনেক মোটিভেশনাল চিন্তা ভাবনা করতো, অনেক কথাবার্তা বলতো। ওইসব কারণে হয়তো আমার কাছে মনে হয় ওই সময়টাই সবাই চেয়েছে যেটা আমরা বিদেশে এসে আমরা অ্যাটলিস্ট আমরা জিততে পারি। আমার কাছে মনে হয় মানে আমরা বিদেশে আসার পরে জিততে পারি, এই জিনিসটা আমাদের একটা দেখানো দরকার ছিল, মানে আমাদের ওই বিশ্বাসটা করা দরকার ছিল যে আমরা জিততে পারি। তো যখনই আমরা প্রথমে যে টার্গেটটা ছিল আমরা খেলা জিতবো, প্রথমে ছিল যে হ্যাঁ আমরা জিততে পারি, তো অবশ্যই আমাদের টার্গেট ছিল আমরা খেলাটা 5 দিনে নিয়ে যাব। 5 দিনে নিয়ে যেতে চাইলে আমাদের, যদি আমরা 5 দিনে নিয়ে যাই তাহলে হয়তো রেজাল্টটা, তখন শেষে আমরা রেজাল্টের কথা চিন্তা করব। তো আমাদের প্রথমেই টার্গেট ছিল যে আমরা যখনই খেলে আমরা খেলাটা 5 দিনে যাই। তো ওই 5 দিনে যাওয়ার জন্য আমরা ওইভাবে বোলিং, ওইভাবে ব্যাটিং, বিশেষ করে ব্যাটিংটা আমরা ওইভাবে অনেক ধৈর্য সহকারে ব্যাটিং করেছি। ইভেন আমার ব্যাটিংয়ে স্ট্রাইকটা অনেক লো ছিল, কারণ আমি চাচ্ছিলাম যে খেলাটা 5 দিনে যাক। তো শেষ মুহূর্তে গিয়ে দেখলাম যে আমাদের বোলাররা তো ভালো বল করেছে, কারণ এবাদত ওই সময়টা আউটস্ট্যান্ডিং স্পেল করেছিল, যেটার কারণে হয়তো আমরা ইয়াটা আমাদের ফলে ছিল। অলরেডি মানে আমরা আসলে ওই সময়টা মনে হয় ওই টেস্ট ম্যাচটা আমাদের মধ্যে একটা স্বপ্নের মধ্যে একটা টেস্ট ম্যাচ ছিল। আর সবার ভিতরে একটা ইচ্ছা ছিল যে আমরা বিদেশে এসে একটা টেস্ট ম্যাচে জিততে, আমরা যে বিদেশে এসে আমরা ক্যাপাবেল। কারণ আমরা কোনো সময় ওই জিনিসটা বিলিভ করি নাই, মানুষ তো দেখে বিশ্বাস করে। তো সাইকোলজিক্যালি ওই জিনিসটা আমাদের দরকার ছিল। ইভেন আমি সবসময় বললাম যে আমাদের একটা আমরা যে জিততে পারি, বিদেশে জিততে পারি, সেটা আমাদের দেখাইতে হবে। বাংলাদেশকে হোক, আমরা নিজেদের ভিতরে দেখতে, বাংলাদেশ পরে মানুষ মানে দর্শক পরে কথা আমরা নিজেদের ভিতরে বিলিফটা থাকতে হবে। তো ওইটা করার পরে মানে ওই জিনিসটা যখন আমাদের ভিতরে সবার ভিতরে আসলো যে আমরা করতে পারি, তো আমার কাছে মনে হয় যখন আমরা মন থেকে অনেকবার চেয়েছি, স্ট্রংভাবে চেয়েছি, তখন এটা হয়তো আল্লাহ আমাদের ফরে করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু টেস্ট ম্যাচে পুরো অনেক প্রেশারে ছিলাম আমরা, সত্যি কথা। ওই টেস্টের পর বাংলাদেশ আরেকটা বড় টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজে, সেটাও তাসকিন আহমেদের কল্যাণে। মানে তাসকিন রানা, 2টা টেস্ট ম্যাচই বলতে গেলে পেস বোলারদের ডমিনেন্সটা বেশি ছিল। আমি যখনই চিটাগাংয়ের কোনো ক্রিকেটারের সঙ্গে কথা বলি, তারা বলে যে মমিনুল হকের
অবদান বা অ্যাজ আ ক্যাপ্টেন মমিনুল হকের ইনফ্লুয়েন্সটা পেস বোলারদের তুলে আনার ক্ষেত্রে অনেক বেশি, এবং ইভেন আপনি চিটাগাং ডিভিশনালেও সেই কাজটা করেছেন। অ্যাজ আ ক্যাপ্টেন এই চিন্তাটা আপনার কোত্থেকে আসলো, এবং আপনার এই চিন্তা থেকে কিন্তু ন্যাশনাল টিমের আজকে এই দুইটা সাফল্যর হয়েছে, এবং এর 1% হইলেও আপনার একটা অবদান আছে। সেটা নিয়ে আমি একটু ব্যাক স্টোরিটা জানতে চাচ্ছিলাম যে কোত্থেকে এই চিন্তাটা আসে। দেখেন আমি যখন ক্যাপ্টেন্সি করি তার আগে থেকে আমরা সবসময় শুনতাম যে আমরা বিশেষ করে এই থটটা আমার আপনার কোভিডের আগে থেকে আসছিল। যখন বাসায় বসতাম তখন আসতো যে আমরা সবসময় চিন্তা করতাম যে আমরা স্পিন উইকেট করবো, বাংলাদেশে স্পিন উইকেট করবো, কিন্তু বিদেশে গিয়ে আমরা স্ট্রাগল করি। কারণ স্পিনাররা বিদেশে যদি আপনার 2017 সালে মিরাজ আর তাইজুল মানে একজন 50 ওভার 40 ওভার বল করছে, কিন্তু একটা উইকেট পায় না সাউথ আফ্রিকার সাথে। তো আমি চিন্তা করলাম আমার তখন আস্তে আস্তে আর কি যে আমি এই জিনিসটা যখন চিন্তা আসলো যে না, আমি যদি বাংলাদেশে আমি স্পিন দিয়ে জিততে পারি, কিন্তু আমি বিদেশে আমার জিততে হলে আমার পেস বলে অ্যাটাক করতে হবে, পেস বলে আমার ইমপ্রুভ করতে হবে। তো ওইখান থেকে আমি চেষ্টা করি যে আমি ওই তো ডিরেক্ট আমি বাংলাদেশ টিমে করতে পারিনি, কারণ ওটা ডিরেক্ট বাংলাদেশ টিমে করাটা ডিফিকাল্ট। তো আমি এটা আস্তে আমি ন্যাশনাল লিগে স্টার্ট করি। তখন আমার ন্যাশনাল লিগে আমার চিটাগং ডিভিশন, তখন আমি ক্যাপ্টেন ছিলাম। তখন আমার সাথে সুন্দর একটা অ্যালাইন ছিল যে আমার ম্যানেজার যে ছিলেন নাফিস ইকবাল, বর্তমান বাংলাদেশ টিমের ম্যানেজার, ওনার সাথে এটা খুব একটা অ্যালাইন ছিল। কারণ এখানে আপনার কোচ ক্যাপ্টেন আর ম্যানেজারের সাথে, উনি সিলেক্টর ছিল ওই সময়। তো সিলেক্টর ক্যাপ্টেনের সাথে একটা সুন্দর একটা সামঞ্জস্যপূর্ণ একটা অ্যালাইন থাকা উচিত, কারণ দুইজনের মত একই রকম হতে হবে। তো ওই সময়টা আমার সাধুবাদ দিতে হবে ওনাকে যে উনি আমাকে অনেক হেল্প করেছে ওই সময়। আসলে আমি চাইতাম যে ম্যাক্সিমাম পেস বোলাররা খারাপ খেলুক, খারাপ বল করুক, ভালো বল করুক, তারপরে যাতে 3টা পেস বোলার খেলে, যেমন উইকেট হোক। আমি ইভেন আপনার ফ্ল্যাট উইকেটে 3 পেস বোলার খেলেছি, বোলার রান অনেক রান দিচ্ছে, তারপরে আমি বল করেছি। তখন আমার ওই সময়টা রেজাল্টের কথা চিন্তা করি না। ওই সময় চিন্তা করছিলাম যে আমি একটা লেগেসি তৈরি করবো, যে বাংলাদেশে পেস বোলার যদি আস্তে ওখান থেকে ইমপ্রুভ করুক, তো ওখান থেকে অভ্যাসটা করুক যে একজন 15-20 ওভার বল করতে। কারণ টেস্ট ম্যাচটা আপনি ওয়ানডেতে আপনি 10 ওভার, টি20তে 4 ওভার বল করে বের হয়ে যাবেন, কিন্তু টেস্ট ম্যাচ আপনার যদি উইকেট বের করতে চান আপনার লম্বা সময় বল করার অভ্যাস থাকতে হবে। ওই অভ্যাসটা আমি চিন্তা করছিলাম ওই অভ্যাসটাতে আমার বাংলায় ন্যাশনাল লিগ থেকে তৈরি হয়, ন্যাশনাল লিগ BCL। তো ন্যাশনাল লিগ BCL যখনই খেলতাম তখন আমি 3-4টা ইভেন 4টা পেস বলার খেলাতাম, ওদের সারাদিন বল করাতাম, যতই খারাপ ভালো উইকেট হোক। তো ওইখান থেকে আস্তে জিনিসটা অ্যাডাপ্ট করার পরে আমি আস্তে বাংলাদেশ টিমেও এই জিনিসটা চালু করলাম। ইভেন আপনারা দেখছেন আমি যখন উইকেট যাই থাকুক তাও 3টা পেস বোলার খেলাতাম। তা আমি যখন আমি বাংলাদেশ টিমে করি তখন কিন্তু আমি রেজাল্টের কথা খুব কম চিন্তা করতাম। আমি জানতাম যে আমি এখন একটা তৈরি করে দিয়ে গেলে পরবর্তী যে ক্যাপ্টেন থাকবে তার জন্য যাবে, তখন আমি হয়তো ম্যাচ জেতার সুযোগটা বেশি থাকবে। তো ওই করতে আল্লাহর মধ্যে বর্তমানে এখন টেস্ট টিমের আমার কাছে মনে হয় সবচেয়ে স্টেবল টেস্ট টিম, বিশেষ করে পেস বোলারদের কারণে। তো ওই লেগেসির ওখান থেকে আস্তে তৈরি হয়েছে আর কি। যে লেগেসিটা আপনি তৈরি করেছেন, এখন যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, উনি আপনাকে কি থ্যাংক ইউ দেয় বা কিছু বলে মমিনুল ভাই যে আপনি ওই লেগেসিটা তৈরি করেছিলেন বলেই আমি আজকে এই সুবিধাটা পাচ্ছি? যেটা একটা থাকে না যে লেগেসি তৈরি করে যাওয়া, ওনার সঙ্গে আপনার এটা নিয়ে ইন্ডিভিজুয়ালি কোনো কথা হয়েছে? দেখেন আমি যখন তৈরি করি, আমি যখন কোনো কিছু করি, দেখেন ওটা আমি নিজে জানি যে আল্লাহ যেহেতু আমাকে ওই সুযোগটা দিয়েছিল ক্যাপ্টেন হওয়ার জন্য, ক্যাপ্টেন হওয়ার পরে ক্যাপ্টেন হওয়ার যে সুযোগটা দিয়েছে, আমি চিন্তা করেছি আল্লাহ যদি আমাকে দিয়েছে, আমি শুধু আল্লাহর কাছে গ্রেটফুল থাকলে হলো কে আমি দেওয়ার পরে আমার লেগেসির কারণে আরেকজন উপকৃত হলো, তার কাছে আমি এটাই আশাও করি না, এক্সপেক্টও করি না। তার মধ্যে শান্ত বাংলাদেশে অনেকেই দেয় আমাকে, ইভেন তামিম ভাইও অনেক জায়গায় বলেছে, তারপরে ইভেন এখনও বলে যে লিটন বলে, তারপরে শান্ত বলে, সবাই বলে, টিমে সবাই বলে যে ওই সময়টা করার কারণে আপনি যেটা বললেন অবশ্যই থ্যাংকস সবাই দেয়, কিন্তু আমি ওটা আশাও করি না। কারণ এটা আমার দায়িত্ব, আমি একটা কাজ করবেন ওটার জন্য আপনি আশা করেন তাইলে কিন্তু ওটা ঠিক না। আমার কাছে মনে হয় আমার এথিক্সে বলে এটা ঠিক না, আরেকজন হয়তো ওই আশাটা করে, কিন্তু আমি আশা করি না। আমার কাজ ছিল, আমাকে দিয়েছে একটা দায়িত্ব, সেখানে আমি কতটুকু ইমপ্রুভমেন্ট করতে পেরেছি, কতটুকু কন্ট্রিবিউট করতে পেরেছি দেশকে, সেটাই ইম্পর্টেন্ট জিনিস। তো আমার মনে হচ্ছে কিছুটা কন্ট্রিবিউট করতে পেরেছি, এটাই আর কিছু।